হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হাজির হয়েছি একটা হতভাগা ছেলের গল্প নিয়ে। একটা মানুষ কতটা দুর্ভাগা হতে পারে তা আমাদের আজকের গল্পের প্রধান চরিত্রকে না দেখলে হয়তো ধারণাই করা যাবে না। এমনকি আমরা যারা নিজেদেরকে আনলাকি মনে করি তাদেরও মনে হবে আসলে আমরা এর থেকে ভালো আছি। তবে মুহূর্তের মধ্যেই কিভাবে তার খারাপ ভাগ্য বদলে যায় সৌভাগ্যে। শুধু তাই না, আমাদের চারপাশে পড়ে থাকা সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মূল্যবান সম্পদ লুকিয়ে থাকতে পারে। সেটা দেখে চমকে উঠবেন আপনিও। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আর পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আর আমাদের আজকের মুভির নাম পার্সপেক্টিভ আইস। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র শু কিংকে দেখতে পাই। সে খুবই দুর্ভাগা। দুনিয়ায় তার মতো আনলাকি মানুষ আর দ্বিতীয়টা নেই। আপনারা যারা নিজেকে আনলাকি মনে করেন তাদের শু কিংকে দেখার পর নিজেকে নিয়ে আর কোনো অভিযোগই থাকবে না। সে এতটাই হতভাগা যে তার কোনো বন্ধুও নেই, কেউ তার সাথে কথাও বলতে চায় না, কারণ সবাই ভাবতো ওর সাথে কথা বললে তাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। মানে ওর মুখ দেখলেও মানুষের দিন খারাপ যায়, এমন একটা অবস্থা। শু কিং এর দুর্ভাগ্য শুরু হয় তার জন্মের সাথে সাথেই, কারণ সে পৃথিবীতে আসার পরেই তার মা মারা যায়। আর তার বাবা ছিল একজন জুয়ারি। সে সবসময় জুয়া খেলতো, কিন্তু কখনো টাকা জিততে পারতো না। সে সবসময় খেলায় হেরেই যেত, তবুও বারবার জুয়া খেলতো। বন্ধুরা, আমাদের দেশেও কিন্তু তরুণদের মাঝে ইদানিং অনলাইন জুয়ার খুব পপুলার। অনেকে তো টাকার জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণও করছে, তাই এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। যাই হোক, একদিন শু কিং তার বাবাকে জুয়া খেলার সময় সাহায্য করছিল, আর সে আন্দাজে একটা দান দিয়ে বসে, আর এতে তার বাবা জিতে যায়। সেদিন তার বাবা জীবনে প্রথমবারের মতো জুয়ায় জিতে যায়। সে এতই খুশি হয় যে খুশিতে স্ট্রোক করে সেখানেই মারা যায়। কি একটা অবস্থা! পুরোটার সাথে সিরিয়াস মোমেন্টও কমেডি হয়ে গেল। আমার এক বন্ধুও সবসময় বলতো, ভাই, জীবন যুদ্ধে হার মেনে কখনো মরবো না, আমি মরলে হাসতে হাসতেই মরে যাব। আগে বিষয়টা সিরিয়াস মনে না হলেও শু কিং এর বাবার অবস্থা দেখে বন্ধুর কথাটা সত্যিই মনে হচ্ছে। মানুষ খুশির ঠেলায়ও মরে যায়। যাই হোক, বাবা চলে যাওয়ার পর বর্তমানে শু কিং এর অভিভাবক বলতে তার একমাত্র বড় ভাই, কিন্তু সেও এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তার বর্তমান অবস্থা কতটা খারাপ। আর এরপরে আমরা সরাসরি শু কিংকে দেখতে পাই। রাতে কাজ শেষে সে বাড়ি ফিরছিল, আর তখন সে দেখে একটা ছিনতাইকারী একটা মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে। আমাদের শু কিং আবার খুবই সরল সোজা আর সহজ মনের মানুষ, আর তাই সে সাথে সাথেই ভাবে মেয়েটাকে সাহায্য করা দরকার। সে চোরটাকে ধরার জন্য দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, আর যখন শু কিং সেই চোরটাকে মারতে যাবে তখনই মেয়েটা সামনে চলে আসে, আর ভুলবশত সে মেয়েটাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে ছিনতাইকারী তো মহা খুশি। সে বুক চাপড়ে তাকে বলে, লাভ ইউ ব্রো, আর এভাবে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘুষি খেয়ে চিটপটাং হয়ে পড়ে থাকা এই মেয়েটার নাম হচ্ছে লু। কিন্তু এই ঘটনায় শু কিং এর মন খারাপ হয়ে যায়। সে মানুষদেরকে সাহায্য করতে গেলে উল্টো তাদের বাঁশ মেরেই বসে। এগুলো ভাবতে ভাবতে সে বাড়ির দিকে ফিরছিল, তখন সে দেখে রাস্তার মাঝখানে একজন বয়স্ক লোক কাগজ পড়াচ্ছে। লোকটা শু কিংকে দেখে ইশারায় তার কাছে ডাক দেয়। কাছে যেতেই তাকে বলে, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার কি হয়েছে? সে লোকটাকে বলে, আমি খুবই আনলাকি, আমি এই পৃথিবীর একজন বোঝা, আমার জীবনে সমস্যার শেষ নেই। লোকটা তাকে দেখেই বুঝে যায় সে অনেক হতাশায় ভুগছে। শু কিং আরো বলে, আমার অনেক টাকার দরকার, টাকা দিয়ে আমি আমার ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাতে চাই। এসব শুনে ওই লোকটা তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু শু কিং শুধু শুধু তার টাকা নিতে রাজি হয় না। আর তার এই সততা দেখে লোকটা বেশ খুশি হয়, আর তাকে বলে, আমি তোমার সততা দেখে মুগ্ধ, আর তাই আমি খুশি হয়ে তোমাকে গোল্ডেন আই বা সোনালী চোখ দিলাম। মুভিম্যানের বন্ধুদের চারপাশে এত এত চাইনিজ লেখা দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে গোল্ডেন আই আসলে কি। এটা ছিল একটা অলৌকিক শক্তি, যার মাধ্যমে শু কিং যে কোনো কিছুর ভেতরের জিনিস দেখতে পারবে। লোকটা তাকে বলে, এই সুপার পাওয়ারের একটা শর্ত আছে, এটা তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে, আর যদি তুমি সেটা চেষ্টা করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই শর্ত না দিলে পোলাপান যেই ফাজিল কিসের ভিতরে কি দেখার চেষ্টা করবে ঠিক নেই। যদিও আমাদের শু কিং অনেক ভালো ছেলে। এরপর আমরা অন্য একটা দৃশ্য দেখি। পুরাতন জিনিসের নিলাম চলছে। সেখানে অনেক মূল্যবান একটা ড্রাগন স্ট্যাম্পের নিলাম দেখানো হয়, কিন্তু একটা মেয়ে নিলামের আগেই সেই স্ট্যাম্পটা চুরি করে নেয়, আর সিকিউরিটিকে চকমা দিয়ে কাচের একটা বক্স উঠিয়ে সেখানে নকল একটা স্ট্যাম্প রেখে দেয়। কিন্তু ওখানকার সিকিউরিটি অনেক জোরালো থাকার কারণে সে আসল স্ট্যাম্পটা নিয়ে বাইরে বের হতে পারছিল না। তাই সে বুদ্ধি করে একটা বইয়ের ভিতরে স্ট্যাম্পটা রেখে তাতে আঠা দিয়ে টেবিলের নিচে লাগিয়ে রাখে, যাতে পরে এক সময় এসে এটা নিয়ে যেতে পারে। কিন্তু সে চলে যাওয়ার পরেই বইয়ের নিচের আঠা খুলে যায় আর বইটা নিচে পড়ে যায়। আর কিছুক্ষণ পর হল পরিষ্কার করার জন্য সেখানে একজন লোক আসে। পরিষ্কার করতে আসা লোকটা বইটাকে ময়লার ঝুড়িতে করে ময়লার গাড়িতেই ফেলে দেয়। এদিকে আমাদের হিরো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সে রাস্তার মাঝখানেই শুয়ে আছে। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। সেখান থেকে উঠে সে একটা পুরাতন বইয়ের দোকানে যায়। দোকানটা তার একমাত্র বন্ধু লিউয়ের। লিউ আর তার দাদি দোকানটা চালায়। শু কিং প্রতিদিন বাড়ি যাওয়ার পথে লিউয়ের দাদিকে বই গোছাতে সাহায্য করে। আর আজকে সকালেই তাদের দোকানে কিছু বই এসেছে, আর সেখানেই সেই ড্রাগন স্ট্যাম্প রাখা বইটাও ছিল। শু কিং যাওয়ার সময় কিছু বই কেনে, আর সেই বইগুলোর মধ্যে ওই বইটাও ছিল। লিউয়ের দাদি খুব ভালো করে জানতো শু কিং এর টাকা পয়সার খুব অভাব, তাই সে লিউকে একটা ধমক দিয়ে বলে, তুই ওর কাছ থেকে টাকা নিলি কেন? যা এখনই টাকা ফেরত দিয়ে আয়। লিউ ছিল একটা হাদারাম, সারাদিন শুয়ে বসে থাকাই ওর কাজ। সে টাকা ফেরত দিতে দৌড়ে যায়, আর ডানে বায়ে না দেখে
সেই দৌড় দেওয়ায় টুপ করে ম্যানহোলের ভেতরে পড়ে যায়। বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেকেই ড্রেনে পড়েছি, আর তোমাদের সাথেও যদি এমন কোনো মজার ঘটনা ঘটে থাকে তবে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। যাই হোক, এরপর সুকিং বাসায় চলে যায়, যেখানে তার ভাবি তার জন্য খাবার রান্না করে বসেছিল। সুকিং তার ভাবিকে বলে, আমি বেশি বেশি পার্ট টাইম জব করব, কারণ সামনে আমার সেমিস্টার ফি দিতে হবে, আর তাছাড়া ভাইয়ের চিকিৎসার টাকাও তো দরকার, বাসা ভাড়াও বাকি আছে। এগুলো সবকিছু আপনার একা ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। কিন্তু তার ভাবি তাকে বলে, তুমি পড়ালেখায় মন দাও, টাকা পয়সা নিয়ে ভাবার দরকার নেই, আমি সব সামলে নেব। এরপর সে রুমে এসে বইগুলো বের করে। বইগুলোর দিকে তাকিয়ে সে লক্ষ্য করে বইয়ের ভিতরে সবকিছু সে স্পষ্ট দেখতে পাচ্ছে। এটা দেখে তো সে একদমই অবাক হয়ে যায়। সুকিং ওই বইটা হাতে নিয়ে এক চোখ বন্ধ করে তাকায়। সে দেখে তার ভেতরে একটা স্ট্যাম্প আছে, আর তাই সে বইটা খুলে স্ট্যাম্পটা বের করে আর দেখে এটা একটা পুরাতন ড্রাগন স্ট্যাম্প। সে বুঝতে পারে আগের দিন রাতে ওই লোকটা তাকে আসলেই সুপার পাওয়ার দিয়েছে। তাই গোল্ডেন আই পেয়ে সে খুশিতে চিৎকার করতে শুরু করে। বন্ধুরা, এমন সুপার পাওয়ার পেতে কে না চায় বলুন? এরপর স্ট্যাম্পটা নিয়ে সে তার বন্ধু লিউ এর কাছে যায় আর তাকে বলে সে অনেক পুরাতন একটা স্ট্যাম্প পেয়েছে। লিউ এর পরিচিত একজন বড় ভাই ছিল, যে আবার এইসব ব্যাপারে বেশ পারদর্শী, আর তার নাম বিন। লিউ সুকিংকে নিয়ে বিনের কাছে যায়। তারা বিনকে স্ট্যাম্পটা দেখায় আর বলে এটা তারা পুরনো বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে। বিন তো স্ট্যাম্পটা দেখে আকাশ থেকে পড়ে, কারণ সে গতকালকেই এই স্ট্যাম্পটা নিলাম থেকে 2.5 কোটি টাকা দিয়ে কিনেছে। সে স্ট্যাম্পটা তার অ্যাসিস্ট্যান্টকে দেয় পরীক্ষা করার জন্য, আর কিছুক্ষণ পরেই সে জানতে পারে সুকিং এর হাতে থাকা স্ট্যাম্পটাই আসল, আর সে যেটা কিনেছে সেটা ছিল নকল। এত বড় ধোকা খেয়েও অরিজিনালটা শেষ পর্যন্ত তার হাতেই চলে আসলো। বিন তাদেরকে জিজ্ঞেস করে, এটা তোমরা কত টাকায় বিক্রি করবে? সুকিং আর তার বন্ধু একসাথে বলে ওঠে, একদম 4000 টাকা, 1 টাকাও কম নেব না। আর তার কথা শুনে বিনের অনেক হাসি পায়, আর সে হাসি ধরেও রাখতে পারে না। তারপর সে তাদেরকে 4 লক্ষ টাকা দেয় আর বলে, তুমি খুব ভাগ্যবান, তোমাকে আমার পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে ইউহান শহরে একটা পাথরের জুয়া কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে সৌভাগ্যবান ব্যক্তিদের অনেক টাকা দেওয়া হবে। তুমি চাইলে আমার সাথে সেখানে যেতে পারো। তুমি যদি আমাদের ভাগ্য বদলে দিতে পারো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব। অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, পাথরের জুয়ার কম্পিটিশন আবার কি? তাহলে মনোযোগ দিয়ে শোনো। ইউহানের পাথরের ভেতরে এক ধরনের পদার্থ বা জেড পাওয়া যায়, যেটা কিনা হীরার থেকেও অনেক বেশি দামি। আর এই বিশেষ পাথর খুঁজে বের করার উপরে কোটি টাকার বাজি ধরা হয়। আর এই বাজি ধরার কম্পিটিশনই মূলত পাথরের জুয়ার কম্পিটিশন। অন্যদিকে আমরা দেখি সুকিং এর ভাবি হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার তার ভাবিকে বলে, আপনাদের অনেক টাকা বাকি হয়ে গেছে, এই টাকা পরিশোধ করতে না পারলে আমরা তাকে আইসিইউ থেকে বের করে দিতে বাধ্য হব। সে ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ডাক্তার বলে এতে আমাদের কোনো হাত নেই। এমন সময় সুকিং ডাক্তারের সামনে এসে 4 লক্ষ টাকা দিয়ে বলে, আপনাদের যত টাকা লাগে নিন, কিন্তু আমার ভাইকে বাঁচান। কিন্তু ডাক্তার তখন বলে, তোমার ভাইয়ের ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে আছে, ওকে বাঁচাতে হলে 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের খরচ আনুমানিক 1 কোটি টাকা। সুকিং বুঝে উঠতে পারছিল না সে কোথা থেকে 1 কোটি টাকা পাবে। তাই প্রথমে সে লটারির দোকানে যায় আর তার সুপার পাওয়ার ইউজ করে সে লটারি জেতার চেষ্টা করে। সে দেখে লটারির সর্বোচ্চ প্রাইজ মানি হলো 1 লক্ষ টাকা। এরপর সে লিউ এর দোকানে যায়, পুরনো বইগুলো উল্টে পাল্টে দেখতে থাকে সেখানে কোনো এন্টিক জিনিস খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু এসব কিছু করে সে হতাশ হয়ে আবার ফিরে আসে। তখনই হঠাৎ করে তার বিনের অফারের কথা মনে পড়ে যায়। সে তখন বিনের কাছে যায়, আর বিন তখন বডি ম্যাসাজ নিচ্ছিল, আর তাই সে সুকিংকেও ম্যাসাজ নিতে বলে। আর তাই সুকিং ম্যাসাজ নিতে নিতে তাকে জিজ্ঞেস করে, সত্যি কি পাথরের বাজি ধরে কোটি টাকা ইনকাম করা যায়? আর বিন তখন তাকে বলে, হ্যাঁ, তুমি নিজের চোখে দেখতে পাবে। সুকিং তখন বলে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য 1 কোটি টাকার প্রয়োজন, তাহলে তুমি আমার সাথে ইউহান শহরে চলো। আর এরপরেই তারা দুজন ইউহান শহরে চলে আসে। সেখানে আমরা বিনের বড় ভাইকে দেখতে পাই। সুকিং এর সাথে বিন তার বড় ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। শিচ্যান পাথরের ব্যাপারে অনেক কিছু জানতো। তারা সুকিংকে অনেক দামি একটা চা খাওয়ায়। চাটা এতই মজার ছিল যে সুকিং কয়েক কাপ জায়গায় বসেই মেরে দেয়। সে এমন ভাবে খাচ্ছিল যেন চায়ের দামে শরবত খাচ্ছে। আর অতিরিক্ত চা খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই তার প্রকৃতির ডাক চলে আসে। সে মাইনাস করার জন্য বাইরে বের হয়ে আসে। সে এই গুরুত্বপূর্ণ কাজটা করতেই যাবে, ঠিক তখনই সেখানে লু এসে হাজির। লু এর কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের? আরে সেই মেয়েটা যাকে গল্পের শুরুতেই সুকিং হেল্প করতে গিয়ে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলেছিল। সে আর প্রকৃতির ডাকে সাড়া দিতে সাহস পায় না, তার অলরেডি সবকিছু লক হয়ে গেছে। লু জিজ্ঞেস করে, আচ্ছা পুলিশ স্টেশনটা কোন দিকে? কিন্তু লুকে দেখে তো সুকিং এর ওই ঘটনার কথা মনে পড়ে গেছে। সে মনে মনে ভাবছিল হয়তো মেয়েটা তাকেই পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য স্টেশন খুঁজছে। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। আর তাই সে ভয়ে লু এর সাথে কোনো কথাই বলতে চায় না। লু তখন বলে, আরে তোমার কি হয়েছে? আমি তো শুধু একটা ঠিকানা জানতে চাচ্ছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে লু তাকে চিনতে পারেনি, কিন্তু বোকা সুকিং সেই দিন রাতের ঘটনা তাকে মনে করিয়ে দেয়। লু তাকে চিনতে পেরে খেপে যায় আর বলে, তোমার জন্য আমি এখন রাস্তায় ফকিরের মতো ঘুরছি, এখন আমার কাছে একটা টাকাও নেই। মেয়েটার এমন অসহায় অবস্থা দেখে সুকিং তার হোটেলে লুকে থাকতে দেয়। অন্যদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে ওই ড্রাগন স্ট্যাম্পটা চুরি করেছিল। সে এতদিনে খুঁজে বের করে ফেলেছে যে সুকিং স্ট্যাম্পটা পেয়ে গিয়েছিল, আর সেটা সে বিক্রিও করে দিয়েছে। তাই তার পুরো গ্যাং এখন সুকিংকে খুঁজে বেড়াচ্ছে। এরপর শিচেন তাদেরকে ইউহান শহরের সেই পাথরের মার্কেটে নিয়ে আসে। সে তাদেরকে শেখায় কিভাবে পাথরের ভেতর থেকে জেট খুঁজে বের করতে হয়। বিন সুকিংকে বলে, তুমি একটা পাথর সিলেক্ট করো, তারপর আমরা সেই পাথরটা কেটে দেখব।
দেখবো। আমি 3টা পাথর কেটেছি কিন্তু একটাতেও জেড পাইনি। তখন সুকিং তার সুপার পাওয়ার ব্যবহার করে পাথর খুঁজতে শুরু করে আর সে দেখতে পায় একটা পাথরের মধ্যে সেই মূল্যবান জেড রয়েছে। সে বিনকে বলে আমাদের ওই দোকান থেকে পাথর কেনা উচিত, কিন্তু সিচান তাকে বলে না, আমরা অন্য দোকান থেকে কিনবো। আসলে ওই দোকানটা ছিল জুনের, আর জুন হলো সিচানের পুরনো শত্রু। তারা যখন জুনের দোকানের পাথরগুলো কিনতে যায়, জুন সিচানকে দেখেই 3000 থেকে দাম বাড়িয়ে 30,000 করে দেয়, কিন্তু শুধুমাত্র সুকিং এর ভরসায় বিন এই পাথরটা কিনে নেয়। আর তারা পাথরগুলো কেটে দেখতে শুরু করে, আর সেই পাথরটা কাটার পরেই বেরিয়ে আসে সেই মূল্যবান জেড যেটা তারা খুঁজছিল। এটা দেখে তখন জুন বলে ওঠে আমি এই পাথরটা বিক্রি করবো না। আসলে জুন একটা ভণ্ড, সে সবসময় সাধারণ মানুষকে এভাবেই ঠকায়। আর এটা শুনে সিচান জুনের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। জুন সিচানকে চ্যালেঞ্জ করে। জুন বলে পাথরের জুয়ায় সে তাকে হারাবে, আর সিচানও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তারা যখন জেড নিয়ে ফিরে যাচ্ছিল তখন জুনের পাঠানো গুন্ডারা তাদের উপর অ্যাটাক করে। তারা লুয়ের উপর আক্রমণ করে কারণ জেডটা তার হাতেই ছিল, আর তাকে বাঁচাতে গিয়ে সুকিং হাতে আঘাত পায়। মারামারির মাঝখানেই লু জেডের ব্যাগটা হারিয়ে ফেলে, কিন্তু সে এত কিছুর পরেও ব্যাগ রেখে আসতে চাচ্ছিল না। কিন্তু সুকিং তাকে ব্যাগটা আনতে না দিয়েই তাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। সুকিং তখন তাকে বলে আরে আগে নিজের জীবন বাঁচাও। এরপর রাতের বেলায় দেখা যায় সুকিং যখন ঘুমিয়েছিল, লু তখন তার কাছে এসে তার হাত ধরে বসে থাকে। সুকিং এর হাতে ব্যান্ডেজ করা ছিল। আসলে সুকিং ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তাই লু এখানে তাকে ওষুধ খাওয়ানোর জন্যই এসেছিল। এদিকে সুকিং লুকে স্বপ্নে দেখে মুচকি মুচকি হাসতে থাকে, আর অন্যদিকে লু তার ঘুম ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙছে না। আর তাই লু উপায় না পেয়ে তাকে কষে একটা চড় মারে। চড় খেয়ে সুকিং এর ঘুম ভেঙে যায়। আর তখন লু বলে কি ব্যাপার, তুমি ঘুমের মধ্যে আমার নাম ধরে ডাকছিলে কেন? চুপচাপ উঠে ওষুধ খাও। আর এর পরের দৃশ্যে আমরা জুনের বসকে দেখতে পাই, যার নাম ছিল কাকা। তোমরা হয়তো কাকার নাম শুনে ব্রাজিলের কথা ভাবছো, কিন্তু এই কাকা সেই কাকা না, এ হলো আন্ডারগ্রাউন্ডের কাকা। কাকার সাথে জুন ফোনে কথা বলছে। সে জুনকে বলে তোমাকে ওই জুয়া জিততেই হবে, এই গেমে আমি 2 কোটি টাকার বাজি ধরেছি। অন্যদিকে সুকিং আর লু শপিং করতে এসেছে। যখন সুকিং কাপড় চেঞ্জিং করার রুমের দিকে যায় তখন জুনের লোকেরা তাকে কিডন্যাপ করে জুনের কাছে নিয়ে যায়। জুন সুকিংকে একটা চেক দেয় আর বলে এখানে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে তুমি তোমার ভাইয়ের অপারেশন করাতে পারবে, কিন্তু এর বিনিময়ে আগামীকালের গেমে তোমাকে হারতে হবে। কিন্তু সুকিং তাদের এই প্ল্যানে রাজি হয় না। এরপর জিন তাকে ভয় দেখায়। সে বলে তুমি আমার কথা না শুনলে তোমার ভাবি আর তোমার জিএফ কে মেরে ফেলবে। এটা বলে সুকিং তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সে দৌড়ে শপিং মলে ঢোকে, কিন্তু লুকে কোথাও খুঁজে পায় না। সুকিং লুকে কল করে, কিন্তু তার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। আর তার বুঝতে বাকি থাকে না জুনের লোকেরা নিশ্চয়ই লুকে কিডন্যাপ করেছে। অন্যদিকে তখন সিচান বিনকে জিজ্ঞেস করছে আমরা কি সুকিং কে বিশ্বাস করতে পারি? তখনই সুকিং তাদের কাছে আসে। সে তাদেরকে জুন আর লুয়ের ব্যাপারে সবকিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বিন বলে ওঠে তোমার উপর ভরসা করে সিচান তার সমস্ত সম্পত্তি বাজি রাখছে। আমরা তোমাকে অনেক বিশ্বাস করি, আগামীকাল তোমাকে যে করেই হোক জিততেই হবে, গুড লাক। এটা বলে তারা চলে যায়। রাতে বিছানায় শুয়ে সুকিং ভাবতে থাকে এখন তার কি করা উচিত। একদিকে তার ভালোবাসা লু, আর অন্যদিকে সিচান যে তার সবকিছু দিয়ে সুকিং কে সাহায্য করতে চাচ্ছে। আর এগুলো ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। আর সে ঘুমের মধ্যে স্বপ্নে আবারও সেই লোকটাকে দেখতে পায় যে তাকে এই সুপার পাওয়ারটা দিয়েছিল। লোকটা তাকে বলে তুমি যদি গোল্ডেন আই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো তাহলে পাওয়ারটা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে আর তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি আবারও আগের মতো আনলাকি হয়ে যাবে। পরের দিন পাথরের জুয়ার গেমটা শুরু হয়ে যায়। সবাই যখন জেট পাথর খুঁজছিল সিচানের ফোনে তখন কেউ একজন কিছু ছবি পাঠায়, আর এই ছবিগুলো ছিল আসলে সুকিং আর জুনের। এগুলো দেখে সে মনে করে সুকিং তার সাথে বিশ্বাসঘাতকতা করে জুনের দলে যোগ দিয়েছে। সিচান ছবিগুলো বিনকে দেখায়। বিন যখন সুকিংকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই সুকিং একটা দামি জেট পাথর খুঁজে পায়। সে বুঝতে পারে এটা সব থেকে আলাদা, আর এটাই এখানকার সব থেকে দামি পাথর। এমন সময় সেখানে লু ফিরে আসে। লুকে দেখে সুকিং স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুকিং তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? লু তখন বলে আরে বলো না, গতকালকে শপিং মল থেকে বের হয়ে আমি তোমাকে খুঁজতে খুঁজতে একটা বাসে গিয়ে উঠি, কিন্তু ক্লান্ত থাকার কারণে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি, আর বাসটা আমাকে একদম লাস্ট স্টেশনে নিয়ে গিয়ে নামিয়ে দেয়, আর সেখান থেকে ফিরতেই এত সময় লেগে গেল। সুকিং বুঝতে পারে এই মেয়েটা একদম বউ ম্যাটেরিয়াল, এমন বোকা কিউট পাগলিকে চোখ বন্ধ করে বিয়ে করে নেওয়া যায়। এরপর তারা আবারও পাথর খুঁজতে শুরু করে। তারা সুকিং এর দেখানো পাথরগুলোই কালেক্ট করে। গেমের সময় শেষ হয়ে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে সুকিং একটা পাথর নিয়ে টেবিলে জমা দেয়, আর একটু হলেই নিয়ম অনুযায়ী তারা বাতিল হয়ে যেত। এরপর প্রথমে জুনের সংগ্রহ করা পাথরগুলো কাটা হয়, আর দেখা যায় তার প্রত্যেকটা পাথরের ভেতরেই খুব দামি জেড পাথর ছিল, আর কয়েকটা তো খুব দুর্লভ জেডও ছিল। এটা দেখে সিচান খুব চিন্তায় পড়ে যায়। তারা ধরেই নেয় এই কম্পিটিশনে তারা কোনোভাবেই আর জিততে পারবে না। আর এরপরেই আসে সিচানদের পাথরটা কাটার পালা। তারা প্রথমেই সুকিং এর দেখানো পাথরটা কাটে। পাথরটা কাটার পরেই সবার চোখ কপালে উঠে যায়। ওই পাথরের ভেতরে একটা সবুজ রঙের জেড ছিল, যেটা কিনা পৃথিবীর সব থেকে দামি আর দুর্লভ জেড। শুধু ওই একটা পাথরের দামি সেখানকার
ওখানকার সবগুলো পাথরের দামের চেয়ে 1000 গুণ বেশি ছিল। মানে তারা পাথরের জুয়া কম্পিটিশনটা জিতে যায়, আর তারা এতটাই বেশি খুশি হয় যে তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিল না। সেই দিন সন্ধ্যায় সুকিং লুকে একটা জেট পাথরের বানানো ব্রেসলেট উপহার দেয়। লু এটা পেয়ে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জুন কাকার সাথে ভিডিও কলে কথা বলছিল। কম্পিটিশনে হেরে যাওয়ায় সে কাকার কাছে বারবার মাপ চাইতে থাকে আর তাকে বলে, আমি সবকিছু ঠিক করে দেব, তুমি কোনো চিন্তা করো না। আমরা এই কম্পিটিশনে যত টাকা লস করেছি আসল ড্রাগন স্ট্যাম্প খুঁজে এনে সব টাকা উসুল করে নেব। মানে জীবন বাঁচানোর জন্য আজগুবি সব লোভ দেখানো আর কি। অবশেষে কাকাও তাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। এরপর আমরা দেখি সুকিং এর খুঁজে বের করা সেই গ্রিন জেটটা নিলাম চলছে, আর এই জেটটাকে চড়া দামে বিক্রি করা হয়। আর তখন বিন স্টেজে বক্তৃতা দিতে আসে। সে বলে, আমাদের কাছে বর্তমানে 2টা ড্রাগন স্ট্যাম্প আছে, একটা আসল আর একটা নকল। সে ডুপ্লিকেট স্ট্যাম্পটা সবার সামনেই ছিঁড়ে ফেলে আর মিডিয়ার মাধ্যমে এটা সবার কাছে ছড়িয়ে দেয়। এমনকি সেখানে দাঁড়িয়েই বিন সুকিংকে ওই ড্রাগন স্ট্যাম্পটা গিফট করে। ওই দিন রাতে তারা সবাই পার্টি করছিল, সেলিব্রেশন পার্টি আর কি। তখন কাকার গুন্ডারা বিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। সুকিং, শিচ্যান আর লু কি করবে তা বুঝে উঠতে পারছিল না। আর তখন কাকা সুকিংকে ফোন করে বলে, যদি বিনকে ছাড়াতে চাও তাহলে তোমার ড্রাগন স্ট্যাম্পটা আমাকে দিয়ে দাও। এমন সময় জুন কাকার কাছে এসে ক্ষমা চায় আর তাকে বলে, বস আমি আপনার 2 কোটি টাকা হারিয়েছি আর শুধুমাত্র শিচ্যানের জন্য আমি আপনার সব টাকা ফিরিয়ে দিতে পারবো, আমাকে আরেকটা সুযোগ দিন। জুন আরো বলে, এই ড্রাগন স্ট্যাম্পে একটা গুপ্তধনের ম্যাপ আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না, কিন্তু আমি এই ম্যাপটা পড়তে পারি, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। কাকা জুনের এইসব আজগুবি কথাবার্তা শুনে বুঝতে পারছিল জুন আসলে স্ট্যাম্পটা তার কাছ থেকে হাতিয়ে নিতে চাচ্ছে, কিন্তু কাকাও কম যায় না। সে জুনের চালাকি বুঝতে পেরে মেরে ফেলে। অন্যদিকে সুকিং, শিচ্যান আর লু বিনকে বাঁচাতে কাকার আস্তানায় চলে আসে। তারা এসে দেখে বিনকে কাকা একটা খাঁচায় বন্দি করে রেখেছে। সেই খাঁচার সাথে আবার একটা টাইম বোমও লাগানো ছিল। সুকিং তার জাদুর শক্তি ব্যবহার করে টাইম বোমের পাওয়ার সাপ্লাইটা খুঁজে বের করে। ঠিক তখনই কাকা এসে তাদের দিকে বন্দুক তাক করে আর বলে, আমাকে এখনই ড্রাগন স্ট্যাম্পটা দিয়ে দাও। সুকিং কোনো ঝামেলা না করেই তাকে ড্রাগন স্ট্যাম্পটা দিয়ে দেয় আর বলে বিনকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কাকা তো আর এক কথার মানুষ না, সে বিনকে ছাড়তে চায় না। আর তখন লু চালাকি করে তার ব্রেসলেটটা উপর দিকে ছুঁড়ে মারে, এতে কাকার মনোযোগ নষ্ট হয়ে যায়। এই সুযোগে শিচ্যান তার হাতে থাকা বন্দুকটা ছিনিয়ে নেয় আর এরপর বাংলা সিনেমার মতো সবশেষে সেখানে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে নেয়। সবশেষে আমরা দেখি সুকিং আবারও সেই লোকটাকে স্বপ্ন দেখছে। লোকটা সুকিংকে বলছিল, তুমি তোমার সুপার পাওয়ার শুধু ভালো কাজেই ব্যবহার করেছো, আর তাই আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তাই তোমাকে উপহার হিসেবে আরেকটা সুপার পাওয়ার দিচ্ছি, আর এখন থেকে তুমি যে কোনো মানুষের অতীত দেখতে পারবে। অর্থাৎ মুভি ডিরেক্টর এখানে পার্ট 2 এর জন্য একটা অলৌকিক ক্ষমতার ইশারা আগে থেকেই দিয়ে রাখলো, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমাদের মতো আপনারাও যারা এর পরের পর্ব দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পের শেষে আপনাদেরকে কিছু কথা না বললেই নয়, আমাদের গল্পগুলো এজন্য স্পেশাল হয় কারণ আমরা কখনো চাই না আমাদের দর্শকরা নিজেদের মূল্যবান সময় আমাদের এখানে অযথা নষ্ট করুক। আনন্দের সাথে আপনারা যেন এখান থেকে কিছু একটা শিখে যেতে পারেন, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আজকের গল্পেও একটা খুব ভালো মেসেজ রয়েছে, খেয়াল করে দেখেন। জীবনে আপনি যেই গ্রুপ বা সার্কেলের সাথেই সময় নষ্ট করেন বা আড্ডা দেন না কেন, আদৌ সেখান থেকে আপনার জীবনে কোনো ভালো পথ কি তৈরি হচ্ছে? আমি এমনটা বলছি না যে আপনি শুধু নিজের স্বার্থ দেখবেন, তবে লাইফে এমন কিছু বন্ধু বান্ধব থাকা জরুরি যারা বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়ায়, টাকার কাছে নিজেকে বিক্রি করে না দেয়, আর যাদের সাথে থাকলে আপনিও লাইফে কিছু একটা করার আইডিয়া পান। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পুরো গল্পটা শুনছিলেন তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। আর এখন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশন। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মিজান বাবু ভাই। তিনি বলেছিলেন, ভাই আমার অনেক অভিযোগ মাকে নিয়ে, আমি এত টাকা ইনকাম করি অথচ মা আমার কাছে কিছুই চায় না, খালি বলে বাবা তুই হিসাব করে খরচ কর, আমার কিছু লাগবে না, সবই আছে। আসলে ভাই মা জাতিটাই হয়তো এরকম, তবে আপনি ভাগ্যবান, কারণ অনেকের কপালে বাবা মা বেঁচে থাকতে ইনকাম লেখা থাকে না, বা হয়তো অনেকে চাইলেও পেরে ওঠে না। যাই হোক, আপনার মা ভালো থাকুক, আর ভালো থাকুক পৃথিবীর সকল মা। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকেই জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো গল্প নিয়ে। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।